আজ মিষ্টি পরিপূর্ণ সুস্থ, পায়ের ব্যথাও তেমন নেই, অনেকটাই লাঘব হয়ে গেছে। খাটের এক কোণে বসে আছে মিষ্টি, আনমনে এক কোণে চেয়ে আছে। আচ্ছা, অমিত তো তাকে এই দুদিন রেখেছে এখানে, বলা যায় অসহায়ত্বের উপর দয়া করেছে সে। কিন্তু একটা অচেনা ছেলের ঘাড়ে এভাবে বসে বসে খেতে কেমন নির্লজ্জ অনুভূত হচ্ছে। কাজেরও কোনো ব্যবস্থা হচ্ছে না। ভেতর ভেতর কেমন হাঁসফাঁস লাগছে। ভর্তসোনা ক্লান্ত হয়ে পড়েছে ভেতর থেকে। আর মেয়ে হওয়ার কোনো রাস্তার ধারেও জায়গা হবে না তার। কি করবে কিছুই বুঝতে পারছে না। হুট করেই অমিত পাশের ডাইনিং থেকে ডাক দিল, মিষ্টি, খাবার খেতে এসো। মিষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি ডাইনিং এর সামনে এগোতে এগোতে অমিতের দিকে তাকালো। ছেলেটা কত শান্ত মনে খাবার বাড়ছে, অথচ বিরক্তির ছাপ নেই চেহারায়। সানন্দেই নিমিত্ত চিত্তে সব কাজ করছে। মিষ্টির সামনে আসতেই অমিত এক নজর তাকিয়ে মিষ্টিকে বলল। শরীর কেমন এখন? মিষ্টি চেয়ার টেনে বসে পড়ল। ভালো। নাও, শুরু করো। নাস্তা খেতে খেতে অমিত বলল, তো আজকে ক্লাস জয়েন করেছেন ম্যাডাম? না, আজ আছে একটা, তাই যাব। অমিত খাওয়া বন্ধ করে মিষ্টির দিকে তাকালো। ভ্রু কুচকে মিষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার আবার কিসের কাজ? আছে কিছু কাজ, নতুন করে বাড়ি ভাড়া নিব, খুঁজতে বের হতো। অমিতের খাওয়া বন্ধ হয়ে গেল। চামচ দিয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে। এই দুটো দিন অমিত এক বেলাও বাইরে খায়নি। নিজের ঘরকে এই দুটো দিন একদম পরিপূর্ণ মনে হয়েছে তার। খাবার রেখে অমিত উঠে গেল, হাত ধুয়ে জ্যাকেট পরে নিল। মিষ্টি কিছু বলল না, বসে বসে নিজের অংশ নিয়ে নাড়াচাড়া করছে। অমিত চাবি নিয়ে বের হওয়ার আগে শুধু এইটুকুই বলে গেল, যেখানেই যাও সাবধানে যেও, আর তোমার ফোনে আমার নম্বরটা সেভ করা আছে, দরকার হলে ফোন দিও। বলেই বেরিয়ে গেল। চুপচাপ গাড়িতে উঠে গেল। এক ধ্যানে গাড়ি চালাচ্ছে আর কি যেন ভাবছে। কেন যেন বারবার মনে হচ্ছে মেয়েটা না গেলে হয় না, যাওয়াটা কি খুব জরুরি? আর শরীরটাও তো তেমন ভালো হয়নি। কোথাও গিয়ে কিছু হয়ে গেলে। সারাটা রাস্তা এমন কত শত জর্জরিত ভাবনার জাল সাজিয়ে নিজেকে আড়ষ্টতার দেয়ালে আবিষ্কার করেছে অমিত। আচ্ছা, মিষ্টি কি চায় আমি তাকে বলি না যেতে? ক্ষণিকেই ভেবে উঠল, ও কেন ভাববে এটা? আমি কি হই ওর? সব চিন্তা বাদ দিতে চাইছে অমিত। তবে চাইলে কি আর সবকিছু দূরে ঠেলে দেওয়া যায়? অমিত ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে এলো। ক্লাস করতে মনটা বড্ড নারাজ। নিজের ভেতরে একটা চিন্তা তাকে দগ্ধ করে যাচ্ছে অশান্তভাবে। এটা কোনো উপায় নির্মূল করা যায় ভেবেই এক অস্থির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নিজেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অমিত গাড়ি থেকে বের হলো। সবাই অমিত দেখে একটু একটু করে এগিয়ে এলো। কিরে, তোর সে কাজের কি খবর? হৃদ হাতের আঙুল দিয়ে অমিতের গালের দুপাশ চেপে আকাশের দিকে ঘুরিয়ে বলল, দেখ দেখ কেমন ইনোসেন্ট একটা ফেস বানিয়ে রেখেছে। অমিত ভ্রু কুচকে হৃদের দিকে নামিয়ে দিল। কি বোঝাতে চাইছিস কি তুই? হ্যাঁ, তোদের মাথায় নিশ্চিত কিছু চলছে, তাই না? আমাদের মাথায় চলছে না তোর মাথায়? দুদিন ধরে কাজ কাজ বলে ক্লাস শেষ হতেই চড়ুই পাখির মতো ফুরুত। কি কাজ ইয়ার! অমিতের আবার মিষ্টির কথা মনে পড়ে গেল। এই দুটো দিন মিষ্টির জন্য কেমন একটা দায়িত্ব বোধ ছিল। নিজের দিনটাকেও খুব বেশি সাজানো গোছানো মনে হয়েছে। কিন্তু মেয়েটা যাওয়ার কথা শুনতেই কেমন নিজেকে আবার আবদ্ধ লাগছে তার। দেখ দেখ আবার হারিয়ে গেছে কারো ধ্যানে। অমিত একটা নিঃশ্বাস ফেলে বলল, এমন কিছুই না, চল ক্লাসে চল। বলেই ক্লাসের দিকে রওনা হলো অমিত। সবাই খানিকটা অবাক হলো, কিন্তু হৃদ একটু চিন্তা মিশ্রিত ভাবনায় পড়ে গেল। ছেলেটাকে এই 2 দিন খুব প্রাণবন্ত দেখেছে সে, অনেকটা খুশি হয়ে গিয়েছিল। তবে আজ কি হলো? কোনো সমস্যায় পড়েনি তো আবার? সবাই এক এক করে ক্লাসে চলে গেল। হৃদ আকাশকে অমিতের পাশ থেকে উঠিয়ে নিজেই বসলো তার পাশে। অমিত একটা পেন্সিলকে এদিক ওদিক ঘুরাচ্ছে। হৃদ তাকে যে এক মহা গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে, সেদিকে বিন্দুমাত্র ভাবনার অনুভূতি নেই। অমিত অমিত পেন্সিলের দিকে তাকিয়েই বলল, কিছু বলার মুড নেই, বলার মতো হলে পরে অবশ্যই বলবো। হৃদ আর কিছু বলল না। খুব ভালো করেই জানে এখন তাকে কিছু বলে লাভ নেই। স্যার চলে আসায় হৃদ ক্লাসের দিকে মনোযোগ দিল। তবে অমিতের কোনো মনোযোগ নেই। ক্লাস শেষ হতেই হৃদ অমিতের দিকে তাকালো। তাকিয়ে দেখলো অমিত এখন আনমনা হয়ে আছে। হৃদ অমিতের কাঁধে হাত রাখলো। অমিত তাকিয়ে দেখলো ক্লাস শেষ। হুঁশ নেই কোনো, তাই না? অমিত কিছু বলল না, উঠে রীতি মোতাবেক বেরিয়ে গেল। সে খুব ভালো করে জানে এখানে থাকলে হাজারটা প্রশ্নের জবাব দিতে হবে তাকে। চুপ করে বেরিয়ে গেল সেখান থেকে। হৃদ এখনো সেদিকে তাকিয়ে আছে। ভেতর ভেতর প্রশ্নটা উকি দিচ্ছে, কিন্তু জবাব খুঁজে পাচ্ছে। এতটা উদ্বিগ্ন খুব কমই দেখা যায় তার। তবে কি বাসায় কিছু হলো? অমিত গাড়ি নিয়ে বাসায় চলে এলো। ঘরে ঢোকার আগে অন্দর প্রকণ্ঠ থেকে একটা স্বর আসতে লাগলো,
সেই শুভ্র স্নিগ্ধ লোচনের অধিকারিণীকে এক নজর চোখের সামনে হাজির হওয়া চাই। দরজা খুলে ভেতরে গেল অমিত। তবে পুরো ঘরে আগের মতো নিস্তব্ধতা বিরাজ করছে। বুকের ভেতর খালিপনাটা বারবার কড়া নেড়ে যাচ্ছে। নিজেকে খুব অশান্ত লাগছে তার। ঘরটাকে কেমন বিস্ময় মনে হচ্ছে। যেই শূন্যতার যন্ত্রণাকে ভুলে থাকতে সব ফেলে এখানটায় চলে এসেছে, সেখানে আবার একই শূন্যতা জেঁকে ধরেছে তাকে। নিজের মনকে শান্ত করতে না পেরে অমিত বেরিয়ে গেল। ঘর থেকে বেরোতেই তার ফোনটা বেজে উঠল। কেন যেন মনে হলো ফোনটা মিষ্টির। মনে হচ্ছে কোনো জায়গায় ফেঁসে হয়তো ফোন করেছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু ফাহাদ ফোন দিয়েছে। অমিতের ইচ্ছে হলো না ফোনটা তোলার, কিন্তু অবশেষে ফোনটা ধরল। হ্যালো। দোস্ত, কেমন আছিস? এই তো, তোর কি খবর বল। আর বলিস না, প্যারা আর প্যারা। পড়াশোনাটাও শেষ করতে দিল না, অফিসের কাজে বসিয়ে দিল। ওই লাইফে একটু চিল করব, জিন্দিগিটা পুরা কয়লা বানিয়ে দিল রে। অমিত না চাইলেও হেসে দিল। হাসবি না শালা, তুমি আসো মজায়। ওই শালা বলবি না, একটাই প্রিন্সেস আমার। বোন পাগল, খবর টবর নেওয়ার সময় পাস না, তাই না? আরে ইয়ার, বন্ধুদের মাঝে এগুলো কি বল? তুই বলে দেখ না, আমি এক্ষুনি হাজির করছি। তাহলে চলে আয় অফিসে, একটু ফিরে আসে আস। অমিত নিজেকে একটু শান্ত করে বলল। আচ্ছা, আসছি দোস্ত। ফোন রেখে অমিত গাড়িতে উঠে বসলো। যাওয়ার সামান্যটুকু নিয়ত নেই অমিতের, তারপরেও যাচ্ছে। যদি কিছুক্ষণ কথা বলে নিজেকে শান্ত করতে পারে। অমিত গাড়ি নিয়ে অফিসের সামনে গিয়ে থামলো। লিফটে উঠে বোতাম চেপে উপরে উঠে গেল। ফাহাদের কেবিন নাম্বার জিজ্ঞেস করে অমিত কেবিনের সামনে গিয়ে নক করলো। আসতে পারি ফাহাদ স্যার? ফাহাদ তাকিয়ে একটা জোরে হাসি দিল। আরে এসেছিস, আয় ভিতরে আয়। অমিত ভেতরে গিয়ে কর্মর্দন করলো। অমিত আশেপাশে তাকিয়ে বলল, বাহ, ফাহাদ স্যারের কেবিন তো সেই সাজিয়েছেন বস। মজা নিস না ইয়ার, এইটা বাবার কেবিন, আমার না। খয়রাতি, বুঝলি? অমিত হেসে দিল। দুজনে বেশ অনেকক্ষণ কথা বলল, আড্ডা দিল। তাদের কথার মাঝেই ফাহাদের পিয়ে এসে দরজায় নক দিল। আসবো স্যার? হ্যাঁ এসো। স্যার, দরজার বাইরে একটা ম্যাডাম এসেছেন একটা চাকরির জন্য, খুব রিকোয়েস্ট করছে। ফাহাদ একবার অমিতের দিকে তাকালো। অন্য সময় হলে মুখের উপর না করে দিত, কিন্তু অমিতের সামনে নিজের সেই রূপটা আপাতত প্রদর্শন করতে চাইছে না, তাই দেখানোর খাতিরে বলল, আসতে বলো। ফাহাদের পিয়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর একটা মেয়ে অনুমতি নিয়ে ভেতরে আসতে চাইল। ফাহাদ মেয়েটাকে ভেতরে আসার অনুমতি দিয়ে অমিতকে বলল, দোস্ত এদিকে আয়, তুই আমার পাশের চেয়ারে বস। অমিত উঠে ফাহাদের পাশের চেয়ারে বসতে গেল। চেয়ারে বসে সামনে মুখ ঘোরাতে দেখলো মিষ্টি হাতের কাগজ গোছাতে গোছাতে সামনে এগিয়ে আসে। অমিত দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল। মিষ্টি চোখ উঁচিয়ে সামনে তাকাতেই দেখলো অমিত তার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে হাতের গোছানো কাগজগুলো ফসকে পড়ে মাটিতে লুটিয়ে গেল। মিষ্টি চোখকে সংযত করে কাগজ গোছাতে লাগলো। হোয়াট ননসেন্স, ম্যানেজ বলতে কিছু আছে নাকি? অমিত এখনো চুপ হয়ে আছে। মিষ্টিকে বলা কথাগুলো শুলের মতো বিদ্ধ হচ্ছে। মিষ্টি কাগজগুলো তুলে সামনে গেল, মাথা নিচু করে বলল, সরি স্যার, মাই মিস্টেক। ফাহাদ কাজগুলো বেহুদা উল্টাচ্ছে, কিছুই দেখার মতো হচ্ছে না। গ্রাজুয়েশন কত দূর? মিষ্টির কেমন যেন লাগছে অমিতের সামনে। মনে হচ্ছে ছুটে পালিয়ে যেতে। সব শেষে কিনা এই মানুষটার সামনে নিজ হতে হবে তাকে। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। হুম, আপনার গ্রাজুয়েশন জিজ্ঞেস করেছি আমি। গ্রাজুয়েশনের বাংলা জানেন তো? অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ছি। ফাহাদ ফাইলটা বন্ধ করে বলল, মানে আপনি ইন্টারমিডিয়েট পড়ে এসেছেন আমাদের কোম্পানিতে চাকরি নিতেন? এই যোগ্যতায় তো পিওনও রাখি না এখানে। অমিত চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে ভেতর ভেতর চেপে রেখেছে। এগুলো আর সহ্য সীমানার অনেকটা বাইরে। নিজেকে খুব কষ্ট করে ধরে রেখেছে সে। মিষ্টির চোখ দুটোতে কেমন জলরাশিরা ভিড় করতে লাগলো। আরে দাঁড়িয়ে আসতেন কেন, যান এখান থেকে। মিষ্টি চুপচাপ কাগজগুলো নিয়ে বেরিয়ে গেল। ফাহাদ অমিতের দিকে তাকালো। অমিত এখনো মিষ্টির দিকে তাকিয়ে আছে। রুমের কাজটা ভেদ করে যতদূর মিষ্টিকে দেখা যায়। কিরে, তোর কি হলো? বস মুডটাই খারাপ করে দিল। কোথা থেকে যে আসে এগুলো? অমিত তীক্ষ্ণ চাহনিতে তাকালো ফাহাদের দিকে। মনে হচ্ছে পারলে জ্যান্ত জ্বালিয়ে মারবে তাকে। ফাহাদ একটু ভরকে গেল অমিতের চাহনিতে। হুট করেই এমন আচরণ তো সহনীয় না। কি 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 হয়েছে? অমিত সামনের টেবিলের কাচের উপর জোরে আঘাত করে বলল,
তোর কোম্পানির যোগ্য কেউ নাই হতে পারে, এর মানে এই না যে ন্যূনতম রেসপেক্ট দেখাতে ভুলে যাবি। পশুর মতো আচরণ করার প্রয়োজন তো নেই। এটা এক কথায় বলে দাপট। বলেই গড়গড় করে রুম থেকে বেরিয়ে গেল। অমিত গাড়ির কাছে গিয়ে সামনের দিকে তাকাতে লাগলো। একজোড়া চোখ শুধু একটা মানুষের সন্ধানে বেকুল। অমিত গাড়ি নিয়ে খানিকটা সামনে যেতেই দেখলো মিষ্টি রাস্তার পাশের লেন ধরে আনমনে ধীর পায়ে হাঁটছে। হাতের কাগজগুলোকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। অমিত গাড়ি থামিয়ে মিষ্টিকে ডাক দিল, কিন্তু এতটাই বেখেয়ালি যে অমিতের ডাক আর তার কর্ণকুহরে পৌঁছায়নি। অমিত বিষয়টা বুঝতে পারল, তাই নেমে মিষ্টির কাছে গেল। মিষ্টির হাত ধরতে মিষ্টি চমকে উঠল। পাশে তাকাতেই দেখলো অমিত। মিষ্টি চুপ করে অমিতের দিকে তাকালো। চোখের জলকণার ভিড় গড়িয়ে পড়তে চাইছে। অমিত চোখ বন্ধ করে বলল, 1 ফুটে জল গড়ালে খবর আছে বলে দিলাম কিন্তু। স্বার্থপর এই জগতে কিছু কিছু অনুভূতি এমন ভাবে আক্রান্ত হয় যার কোনো নাম থাকে না। এর সংজ্ঞা দেয়া অনেক কঠিন। নিজের কাছেও জবাব থাকে না কেন এই অন্তর আগত কঠিন অনুভূতির স্নিগ্ধ আবরণ। মন হুটহাট কিছু আবদার, কিছু বিবেকহীন কাজকর্ম করে বসে যার কোনো ভাবগত মিলনই হয়তো থাকে না। একদম বর্ণহীন কিছু সাদামাটা চাওয়া, কিছু আঁকড়ে ধরে মোচড়ানো ব্যথা যার কোনো ব্যথা নাশক হয়তো ওই মুহূর্তে নেই। হাত ধরে গাড়িতে টেনে এনে বসিয়ে দিল মিষ্টিকে। রাগে ক্ষোভে অন্তরাত্মা কেঁপে যাচ্ছে অমিতের। কেন যেন নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ফাহাদের কথাগুলো মনে পড়ছে তার। আর মিষ্টির দিকে তো তাকাতে ইচ্ছে হচ্ছে না। সে তো নাম বলেনি তার বাসায় থাকতে। এত তাড়াহুড়ো কিসের ওর? নিজেকে অসহায় প্রমাণ করাটাকে খুব জরুরি। একটা লোকের সামনে এসে জোরে গাড়ি ব্রেক করলো অমিত। গাড়ি থেকে বের হয়ে লেকের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। উদ্দেশ্য একটাই, নিজের মাথা ঠান্ডা করা। মিষ্টি গাড়িতেই আছে। এই অপমান আগেও সহ্য করেছে, তবে আজ এত খারাপ লাগছে কেন? কোনো এক পরিচিত কারো সামনে নিজের সম্মান টুকরো হয়ে যাওয়ায়। মিষ্টি এক নাগারে বিরতিহীনভাবে নিচের দিকে তাকিয়ে আছে। অমিত সামনে এসে মিষ্টিকে ডাক দিল। বেরিয়ে এসো। মিষ্টি শুনেও যেন কিছু শুনল না, চুপ করে এখনো নিচের দিকে তাকিয়ে আছে। অমিত দরজাটা খুলে মিষ্টির হাত ধরল। মিষ্টি কিছু বলল না, টেনে লেকের ধারে নিয়ে গেল। লেকের পাশে সুন্দর একটা বাগান। মিষ্টি তাকাও এদিকে। মিষ্টি সামনে তাকিয়ে দেখলো একটা সুন্দর ফুলের বাগান। মিষ্টি চুপচাপ তাকিয়ে রইল। দেখো তো এই বিমোহিত পুষ্প সজ্জিত ডান, কত সুন্দর তাই না? আচ্ছা ধরে নাও এই ফুলগুলো কখনো পাপড়িগুলোকে ছড়িয়ে দেবে না, যেমন দেখছো তেমনই থাকবে, তখন আরো সুন্দর লাগবে না? মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অমিত হালকা হেসে বলল, ভুল মিষ্টি, ভুল। আমরা যেটা বাহ্যিকভাবে দেখি আর মনেই এইটাই সর্বোচ্চ, আসলে তা নয়। ফুলের ছোট কলিটা দেখতেও কিন্তু মহিমান্বিত রূপবতী। যদি ফুলগুলো নষ্ট না হতো, গাছের পাতা কখনো ঝরে না যেত, নতুনত্বের আগমনের খুশি কখনো অনুভব করতে পারতে না। আমি জানি না তোমার জীবনে কি বাধা, তবে নতুন আগমনের আশা রাখো। হয়তো এমন কোনো ফুল ফুটবে তোমার নিজস্ব আঙিনা ঘিরে, যে তোমার পুরো বাগানকে বিমোহিত করে দেবে। মিষ্টি কিছু বলল না। কেন যেন এই আবহাওয়াটা বেশ লাগছে এখন তার কাছে। হঠাৎ করে একটা দমকা হাওয়ায় সর্বস্ব ছুঁয়ে গেল মিষ্টি আর অমিতকে। জানো মিষ্টি, তোমার কাছে আমি অচেনা হয়েও কিছু কিছু ক্ষেত্রে আমার আর তোমার কিন্তু একটা সম্পর্ক থেকেই যায়। মিষ্টি পাশ ফিরে অমিতের দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে অমিতের দিকে তাকালো। যেমন? এই দেখো, একই হাওয়ার উদ্যম তোমার আর আমার আঙ্গুল খেসে গেল। মিষ্টির সামনে তাকিয়ে হালকা হাসলো। এই জায়গাটার একটা বিশেষত্ব কি জানো? মিষ্টি উত্তরের আশায় অমিতের সেই মায়া মাখা চোখের দিকে তাকিয়ে রইল। জুতো খোলো। মানে? আহা, খুলোই না। মিষ্টি স্কার্টটা হালকা তুলে আলতো করে জুতা খুলে পাশে রাখলো। অমিতের চোখে মিষ্টি পায়ের রূপালী রঙের পায়েলটা দাগ কেটে গেল। গোধূলির পরন্ত আলোর ঝলকানিতে মসৃণ পায়ের রূপালী পায়েলটা চিকচিক করছে। মিষ্টি অমিতের দিকে তাকাতেই অমিত আচমকা চোখ ঘুরিয়ে নিল। অমিত নিচু হয়ে ঝুঁকে পায়ের কাছে প্যান্টের অংশটা একটু ভাঁজ করে উপরে তুলল। মিষ্টির দিকে তাকিয়ে লেকের ধারে বসে পড়ল। মিষ্টি এখনো অমিতের দিকে তাকিয়ে রইল। কি হলো, বসো। মিষ্টি অমিতের পাশে বসে পড়ল। অমিত তার পাগুলো লেকের পানিতে ডুবিয়ে দিল, সাথে মিষ্টিকেও ইশারা দিল। সূর্যের হালকা আভায় লেকের স্বচ্ছ পানি থেকে হালকা ধোঁয়া উঠতে লাগলো। মিষ্টি আলতো করে পানিতে পা ডুবিয়ে দিল। হুট করে পায়ে পানির ছোঁয়া পেয়ে কেমন শিরশিরিয়ে উঠল। মিষ্টি হালকা কেঁপে চোখ জোড়া বন্ধ করে নিল। পানিতে ছোট ছোট ঢেউ এসে যেন মিষ্টির পায়ের কাছে ভিড় জমাচ্ছে। অনুভূতিটা একদম অন্য জগতের মনে হচ্ছে। অমিত মিষ্টির দিকে তাকিয়ে দেখল মৃদু পবনে মিষ্টির বন্ধ চোখের পাপড়ি আর পদ্মফুলের রঙিন রঙের ন্যায় ওষ্ঠগুলো তাল মিলিয়ে কাঁপছে। অমিতের চোখগুলো মিষ্টির পায়ের দিকে,
চোখ চাইলেও ফেরাতে পারছে না। স্বচ্ছ পানির নিচে সোনালি আলোর আলোড়নে পায়ের সেই অসংযত অলঙ্করণ বারবার চোখে ধরা দিচ্ছে। কারো পায়ে একটা সাধারণ অলংকার এতটা মানায়? প্রায় অনেকটা সময় কাটার পর অমিত মিষ্টিকে বলল। মিষ্টি, যাওয়া উচিত আমাদের। মিষ্টি অমিতের দিকে কেমন করুণার দৃষ্টি নিক্ষেপ করল। চাহনির অর্থটা কিছুটা এইরূপ যে এই মুহূর্তে তো যাওয়ার সময় হয়নি। অমিত বুঝতে পেরে হালকা হাসল। ম্যাডাম, দুদিন ঢের জ্বরে ভুগেছেন আপনি। এদের মধ্যে সন্ধ্যা হয়ে এসেছে, গায়ে ভারী কোনো জামাও নেই, আবার জ্বর আসবে কিন্তু। মিষ্টি অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। চুপচাপ অমিতের পাশে হাঁটতে লাগলো। গাড়িতে উঠে চলে বাড়ির দিকে রওনা হলো। অমিত মাঝে মাঝে আর চোখে মিষ্টির দিকে তাকাচ্ছে। কিছু বলবে বলবে ভেবে বলতে পারছে না। একটা ভাবনাই আসছে, যদি মিষ্টি কিছু মনে করে, তবে মেয়েটাও তো নিজেকে এসব চিন্তায় সংবরণ করতে পারে। কারণ এভাবে একা একটা ছেলের বাসায় পড়ে থাকা মোটেও কোনো ভালো মানুষের ভেতরে থাকতে পারে না। এপিটোপিট ভেবে অমিত বলল। মিষ্টি, একটা কথা বলবো? জি বলুন। দেখো, অন্যভাবে দিও না, আমি জাস্ট একটু ক্লারিফিকেশনের জন্য বলছি। মিষ্টি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অমিতের দিকে। আমি জানি না তুমি আমি কতটুকু বিশ্বাস করো, আর আমাদের পরিচয় বেশি দিনের না যে হুট করে বিশ্বাস করবে। তবে হ্যাঁ, আমার মনে হয় তোমার বলা উচিত। দেখো, তুমি এটাকে দয়া হিসেবে দিও না। তুমি কি বাসা খুঁজছিলে? মিষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। কয়েকটা বাসায় গিয়েছিলাম, কিন্তু অ্যাডভান্স ছাড়া কেউ ভাড়া দিতে যাচ্ছে না। জানি এখানে অ্যাডভান্সের মুখের কথাই দাম নেই। আসলে আমি জানি না তুমি কিভাবে নেবে, কিন্তু তুমি আমার বাসায় থাকতে পারো। দেখো, তোমার ঢাকায় কেউ নেই, কোথাও গিয়ে নিজেকে দাঁড় করাবে বলো? কয়েকদিন আগেই বড়সড় কিছু ফেস করেছো তুমি। মেয়ে মানুষ, ছেলে নাও যে কোথাও গিয়ে পড়ে থাকলেও কিচ্ছু হবে না। যে কয়েকটা দিন তুমি নতুন বাসা খুঁজে না পাও, এই কয়েকটা দিন না হয় আমার বাসাতেই থাকো। মিষ্টি চুপ করে অমিতের দিকে তাকিয়ে আছে। যদি তোমার আমার উপরে পূর্ণ বিশ্বাসটা থাকে তো। যদি বিন্দুমাত্র অবিশ্বাস থাকে, তাহলে একই ভয় নিয়ে অন্য কোথাও তুমি কাটাতে পারবে। সংকোচহীন আমার বাসায় থাকতে পারো। মিষ্টি কিছু বলল না। অমিতের কথাগুলোই ভেতর ভেতর আওড়াতে লাগলো। এ কয়েকটা দিনে তো একবারও এমন কিছু দেখেনি ছেলেটার মধ্যে, কিন্তু এইভাবে এক অপরিচিত লোকের ঘাড়ে চেপে যাবে বড্ড অদ্ভুত লাগছে। তবে যাবে বাইবা কোথায়? এইটুকু বয়সে বাহিরের দুনিয়াটা অনেকটা চেনা জানা তার। না, কিছু একটার ব্যবস্থা তাড়াতাড়ি করা উচিত। খুব তাড়াতাড়ি। সবটা ভাবতে ভাবতে বাসার সামনে চলে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নীরব স্বাক্ষর পেয়ে অমিত মিষ্টিকে বলল। তুমি যাও, আমি আসছি। মিষ্টি গাড়ি থেকে নেমে চলে গেল। অমিত গাড়ি পার করে ঘরে গেল। ঘরের ভেতরে গিয়ে দেখলো মিষ্টি কাঁচের জানালাটার মুখোমুখি দাঁড়িয়ে এক বাইরের চাঁদ আর তারার আলোর সম্মিলিত আনাগোনা দেখছে। অমিত চুপ করে কিচেনে গেল। 2 কাপ কফি বানিয়ে মিষ্টির পাশে এসে দাঁড়ালো। হঠাৎ এইভাবে অমিতকে দেখে মিষ্টি চমকে গেল। রাতের আকাশের সৌন্দর্য দেখতে মিষ্টি এতটাই ব্যস্ত ছিল যে অমিতের উপস্থিতি একদম টের পায়নি সে। অমিত হাতের কফিটা মিষ্টির দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কফিটা নিল। চুপচাপ কফি খেতে খেতে নজর বাইরের দিকে ব্যস্ত করে দিল। অমিতও চুপচাপ খেতে লাগলো। একটা ভিন্ন রকম প্রশান্তির ছোঁয়া তার মনে। তার একাকিত্বটা একটা ছায়া পেয়ে আদরে আদরে অনুভব করছে। হিরে, ভুলে গেলাম। তুমি থাকো, আমি আসছি। যাবেন কোথায়? রাতে কি না গিয়ে থাকবো নাকি? কোথাও যেতে হবে না, আমি বাসায় বানিয়ে দিচ্ছি। এই রোজ রোজ বাইরের খাবার ভালো লাগে না, আমি কিচেনে যাচ্ছি। বলেই মিষ্টি অমিতের হাত থেকে কফির মগ নিয়ে চলে গেল। অমিত একটু মুচকি হেসে সোফায় বসে পড়ল টিভি দেখতে। আসলে সে টিভি দেখছে না, চোখের অস্পষ্ট দৃষ্টিভঙ্গি মিষ্টির দিকে। এই জায়গাতে বসে মিষ্টিকে চোখ ফেরালেই দেখা যায় মিষ্টির লম্বা চুলগুলো হাতের প্যাচে ঘুরিয়ে খোপা করে নিল একদম পাকা গিন্নির মতো। মেয়েটার কিছু কিছু আচরণ অমিতকে অনেকটা বিমুগ্ধ করে। অনেকটা। নাস্তা বানানো শেষ করে মিষ্টি অমিতকে ডাক দিল। অমিত যেন এই জিনিসটার অপেক্ষায় ছিল। টুপ করে টিভি অফ করে অমিত ডাইনিং এর দিকে গেল। মিষ্টি আর অমিত একসাথে খাওয়া দাওয়া শেষ করলো। আজ অনেকদিন পর অমিত কারোর সাথে এভাবে মনের খুশিতে ঘরে বসে খেলো। মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। অনেক শীত লাগছে তার, তাই ফ্রেশ হয়ে চাদরের নিচে চলে গেল। মিষ্টি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছে, তবে কিছুই বোঝে না। কোথা থেকে কোথায় চলে যায় এই ভয়ে ফোন চাপে না। তবে জানার খুব ইচ্ছে করছে কি কি করা যায় এই ফোন দিয়ে। আচ্ছা, অমিতকে কি জিজ্ঞেস করবে? একবার জিজ্ঞেস করে বুঝে নিলেই কি হয়। মিষ্টি কার থেকে নেমে গেল দরজার কাছে। ধীরে ধীরে দরজা খুলে অমিতের দিকে তাকালো। খুব মনোযোগ দিয়ে খেলা দেখছে বসে বসে। মিষ্টি ভাবলো এখন জিজ্ঞেস করলো নেহাত বিরক্ত ছাড়া আর কিছুই না, তাই ফিরে আবার রুমে চলে যাচ্ছে। যাওয়ার পথে মিষ্টির হাত লেগে একটা কাচের ভেইজ নেড়ে শব্দ হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।